শুভ সকাল প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই রিনাটায়। আমি ডাক্তার সাদিয়া সুলতানা আপনাদের সাথে আছি একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। দর্শক, সারা বিশ্বে ডায়াবেটিসের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এবং বাংলাদেশের ব্যতিক্রম নয়। একসময় যা পরিচিত ছিল শহুরে রোগ হিসেবে তা বর্তমানে ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে। অজ্ঞতা, অনিয়ন্ত্রিত জীবনযাপন এবং সচেতনতার অভাব এই রোগের বৃদ্ধির পিছনে অন্যতম কারণ। আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডায়াবেটিস, উপসর্গ ও প্রতিরোধ। এবং কথা বলতে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন প্রখ্যাত এন্ডোক্রাইনোলজিস্ট। আমাদের সাথে আছেন ডাক্তার ইয়াসমিন আক্তার, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতাল। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আজকের বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারেন স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করে। আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়, যেখানে আমরা কথা বলবো ডায়াবেটিস সম্পর্কে। ডাক্তার ইয়াসমিন আক্তার, আপনার কাছেই প্রথমে জানতে চাচ্ছি, আমরা ডায়াবেটিস নিয়ে অনেক কথা বলি, ডায়াবেটিস নিয়ে অনেক ধরনের চিন্তা আমাদের মধ্যে আছে। তো সেই চিন্তার পিছনের কারণটা একটু জানতে চাই যে ডায়াবেটিস আসলে কি ধরনের রোগ? ধন্যবাদ, খুবই সুন্দর একটা কোশ্চেন। আমরা অনেক সহজ জিনিস কিন্তু কঠিনভাবে আসলে ভাবি না। মনে করি ডায়াবেটিস এমন একটা কি জিনিস আজকাল অনেকেরই আছে, কিন্তু এটা যে আজকাল হসপিটালে ভর্তি মেজরিটি রোগের একটা কারণ সে সম্পর্কে আমাদের আসলে জানা নেই। তাই ডায়াবেটিস সম্পর্কে আগে জানতে হবে রোগটা কি ধরনের। অর্থাৎ এই রোগটি এক ধরনের মেটাবলিক ডিজিজ বলি। তাই বেসিক্যালি এখানে এন্ডোক্রাইনোলজিস্ট যারা আমরা স্পেশালি তারা ইনভলভ। কারণ এখানে যেটা হয় হরমোনের একটা ইমব্যালেন্স হয়। প্রথমত ইনসুলিন নামক যে হরমোনটি আছে হয় সেটা ঠিকমতো আসছে না, কিংবা আসছে কিন্তু কাজ করছে না। তো আলটিমেটলি আমাদের বডিতে কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড ফ্যাট মূল যে উপাদান তাদের কিন্তু মেটাবলিজমে প্রবলেম হচ্ছে এবং আলটিমেটলি আপনার বডিতে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে এবং ক্রমান্বয়ে আপনার স্বাস্থ্য যে শুকিয়ে যায়, কারণ প্রোটিন এগুলো ভাঙতে শুরু করে, ফ্যাটও ভাঙে। তো আলটিমেটলি সব কিছু মিলিয়ে পেশেন্টের মধ্যে অনেক সিমটমস আসে এবং তাদের যে কিছু অর্গান আছে, মেইন অর্গানগুলো, সেগুলোকে ড্যামেজ করছে। আপনার চোখ, কিডনি, হার্ট, এক একটা অর্গানকে আসলে ড্যামেজ করছে। শুধু আমরা মনে করি যে ডায়াবেটিস হয়েছে এটা এমন কি, আমার হয়তো অন্য কিছু নয়, কিন্তু স্ট্রোক বলেন আপনি, আপনার অনেক নিউরোলজিক্যাল প্রবলেম বলেন, আপনার অনেক সিমটমস আছে, জিআই, মানে আসলে একটা বই শেষ করা যাবে না, এত কমপ্লিকেশন, রাইট? সো এই জন্য আমাদেরকে জানতে হবে যে এই ডিজিজটা আসলে একটা মেটাবলিক ডিজিজ এবং এখানে একটা হরমোন জড়িত যার নাম ইনসুলিন। সবাই জানেন না যে ইনসুলিন যে একটা হরমোন, এবং এটা এই জন্যই এন্ডোক্রাইনোলজিস্টরা এটা নিয়ে অনেক বেশি ব্যস্ত এবং এটা নিয়ে অনেক বেশি কাজ করছেন ডে বাই ডে, যে কিভাবে এই রোগ থেকে আসলে আমরা দূরে থাকতে পারি। জি, ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান, আপনার কাছে জানতে চাই, ডায়াবেটিস নিয়ে অনেক কথাই আছে। আমরা সাধারণভাবে চিন্তা করি বয়স হবে এবং যারা একটু স্থূলকায় তাদের ডায়াবেটিস হবে, কিন্তু যারা অপেক্ষাকৃত ওজন কম এবং মোটামুটি কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হবে না, এই ধারণা কিন্তু অনেকের মধ্যেই আছে। ব্যাপারটি কি সত্য? ডায়াবেটিস আসলে ধরন কি আছে? আচ্ছা, ডায়াবেটিস যদি ধরন বলি, ধরন আমরা 4 ধরনের ডায়াবেটিস বলি। প্রথম যেটা টাইপ 1 ডায়াবেটিস, এইটা ইউজুয়ালি অটোইমিউন ডায়াবেটিস। সাধারণত দেখা যায় যে আমাদের যেটা ইনসুলিনের ব্যাপারে আমাদের ডক্টর ইয়াসমিন বললেন, এই ইনসুলিন যে বিটা সেল থেকে তৈরি হয়, এই বিটা সেলগুলো নষ্ট হয়ে যায়। পুরোপুরি নষ্ট হওয়ার কারণে, ইনসুলিন না থাকার কারণে যেটা কার্বোহাইড্রেট মেটাবলিজম বা অন্যান্য মেটাবলিজম সমস্যা হয়, তা হয় টাইপ 1 ডায়াবেটিস। আমাদের দেশে বা সারা পৃথিবীতে সবচেয়ে বেশি যে ডায়াবেটিস আক্রান্ত, এটা টাইপ 2 ডায়াবেটিস। এটা বেসিক্যালি যেটা হয়, এটা আমাদের শরীরে ইনসুলিনের যে কার্যকারিতা, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার কারণে দেখা যাচ্ছে যে শরীর আর ব্লাড গ্লুকোজকে ঠিকমতো নিউট্রালাইজ করতে পারে না। যখন একটা লেভেলের উপরে ব্লাড গ্লুকোজ চলে যায়, তখনই আমরা এটাকে ডায়াবেটিস বলি। এটাই টাইপ 2। এছাড়া আরও 2 ধরনের ডায়াবেটিস আছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট ডায়াবেটিস হলো গর্ভাবস্থায় ডায়াবেটিস, যেটা জেস্টেশনাল ডায়াবেটিস বলি আমরা। এটা এখন প্রচুর কমন, সারা পৃথিবীতেই এটার সংখ্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং বাংলাদেশেও আমরা দেখেছি বিভিন্ন স্টাডিতে যে প্রায় 15 থেকে 25% উপরে মানে মারা গর্ভাবস্থায় ডায়াবেটিস হচ্ছে।
আর আদার স্পেসিফিক টাইপ বলে কিছু আদার ডায়াবেটিস আছে, যেমন অন্যান্য হরমোনজনিত রোগের জন্য, যেমন হাইপারথাইরয়েডিজম হোক কিংবা আপনার কুশিং সিনড্রোম হোক, অ্যাক্রোমেগালি, এসব হতে পারে। কিছু জেনেটিক আলাদা কজ আছে, মোডি বা আরও কিছু ঔষধের কারণে অনেক সময় ডায়াবেটিস হয়, এগুলোকে আলাদা একটা কমন আদার স্পেসিফিক টাইপের মধ্যে ভালো। সেই জন্য আমরা বলি যে 4 ধরনের ডায়াবেটিস। আর যেটা আপনি প্রথমে বললেন যে ইয়েস, টাইপ 2 ডায়াবেটিসটা সবচেয়ে বেশি কমন, এবং এটা স্থূলকায় যারা ওবেস, যারা আমরা রিলেটিভলি ওভারওয়েট, তাদের মধ্যে এটার প্রবণতা বেশি। বাট যেহেতু আমরা জেনেটিক্যালি বলা হয় যে এশিয়ান এথনিসিটি যারা, তারা জেনেটিক্যালি ডায়াবেটিক প্রোন, এবং আমাদের অনেক সময় আমরা বেশি মোটা না, বাট আমাদের যে শারীরিক গঠন, এটা আমাদের পেটটা, বিশেষ করে আমাদের যে ভুঁড়িটা আমরা বলি, এটা মানে অনেক সময় চিকন থাকা সত্ত্বেও এটা কিন্তু বেশি থাকে, যেটা একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের সাইন। এই জন্য দেখা যাচ্ছে যে এখন খুব কমনলি যারা ওইরকম মানে ওভারওয়েট না, বাট তার এরকম শারীরিক গঠনের কারণে সে ডায়াবেটিস হয়ে যাচ্ছে। জি, ধন্যবাদ। ডক্টর ইয়াসমিন আক্তার, আপনার কাছে এই প্রশ্নের অংশ থেকেই জানতে চাই, এই আমাদের দেশের মানুষ তো ভাত খেতে পছন্দ করে, এবং দেখা যায় বারবার এই কথাটা বলা হচ্ছে যে এর কারণেই ডায়াবেটিসের সংখ্যা বাড়ছে। তাহলে আমাদের যে খাদ্যাভ্যাস, এটি কি আসলে ডায়াবেটিসের প্রাদুর্ভাবের পিছনে দায়ী, নাকি অন্য আর কোনো কারণ আছে? কারা কারা আসলে ঝুঁকিতে আছে, সেই ব্যাপারগুলো একটু জানতে চাই। ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ মানুষ মনে করেন যে আমরা ভাত খাচ্ছি, তাহলে একজনের হচ্ছে, আরেকজন কিছুই খাচ্ছে না, তার কেন হচ্ছে? এই জিনিসটার প্রথম ব্যাখ্যা যেটা হবে সেটা হচ্ছে জেনেটিক্স। আপনাকে কিন্তু এই জায়গাটা এখন উঠে আসছে, অর্থাৎ একটা জেনেটিক ফ্যাক্টর কাজ করবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ইথনিসিটি, যেটা আতিক বলছিলেন, ডক্টর আতিক, যে আমাদের ইথনিসিটিটা একটা ইম্পর্টেন্ট। আমরা এশিয়ানদের ক্ষেত্রে কিন্তু এটা একটু বেশি। প্লাস আমাদের কি সমস্যা আসলে হয়, আমাদের কিন্তু মেটাবলিজমে আমি বলেছি 2টো সমস্যা হয়। ইনসুলিন আসছে না, কিন্তু আসছে, কাজ করছে না। এখন যেটা আসছে না, এই ডিফেক্টটা কিন্তু একটা জেনেটিক ডিফেক্টের কারণে হতে পারে, এবং এশিয়ানদের ক্ষেত্রে হতে পারে। তাই আপনি এখন দেখা গেল যে কেউ ভাত খাচ্ছে, কিন্তু সে পর্যাপ্ত পরিমাণে হয়তো বার্ন করছে না, অর্থাৎ ক্যালোরিটাকে আপনি ইউটিলাইজ করছেন না, খেয়েই বসে আছেন। আমরা যে লাইফস্টাইল লিড করি, মোস্ট অফ দেম, মানে আমাদের আগের যে লাইফস্টাইল ছিল, আপনি একটু খেয়াল করলে দেখবেন গ্রামেও কিন্তু আগে চাষাবাদ হতো যে স্টাইলে, এখন কিন্তু সেই স্টাইলে হয় না। অর্থাৎ তাদের মধ্যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি বেড়ে গেছে, কারণ আমরা আধুনিকায়নে পা দিয়েছি। আমাদের সব যন্ত্রপাতিগুলো না কেমন নতুন করে তৈরি করা হয়েছে যে আমাদের কষ্ট যেন কম হয়, কিন্তু এই কষ্ট কম করতে গিয়ে আমরা আসলে রোগকে ডেকে আনছি। আর আমরা শহরের মানুষ তো যথারীতি সকাল থেকে যারা ডেস্ক জব করি, কোনো রকম অ্যাক্টিভিটি নেই, অর্থাৎ আমি যতটুকুই খাই না কেন, সেটা ভাতই হোক বা রুটি হোক, অনেকে মনে করেন আমি দুবেলা রুটি খাই, আমার কেন ডায়াবেটিস হলো। বাট ফ্যাক্ট হচ্ছে আপনি দুবেলা রুটি খান, কিন্তু আপনার মেটাবলিজমে ওই রুটিটাই আপনার বার্ন করা হয় না। কারণ বাংলাদেশের মানুষই শুধু ভাত খায়, তাই বলে কি ডায়াবেটিস অন্য কোথাও নেই? অর্থাৎ সব জায়গায় আছে। সেই ক্ষেত্রে মনে রাখতে হবে জাস্ট কন্টেন্টের পার্থক্য, কিন্তু আসলে জিনিস একই। তার মানে আমাদের ফুড হ্যাবিটের পাশাপাশি আমাদের অ্যাক্টিভিটিটাকে গুরুত্ব দিতে হবে। আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না বাড়াই, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের কোনোভাবেই এটা প্রিভেন্ট করা যাবে না। কিছু কিছু মানুষ জিজ্ঞেস করে যে তারা খাওয়াটাও খুব বেশি, যতটুকু খান তার চেয়ে বেশি অ্যাক্টিভিটিও করেন, তারপরেও কেন হলো? আসলে তাদের ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টরটা খুব বেশি কাজ করে। আর বাকি যারা আমরা ভুক্তভোগী, তারা আমাদের নিজেদের দোষেই মেজরিটি বলবো ডায়াবেটিস হয়ে থাকে। জি, ধন্যবাদ। খুব সুন্দরভাবে আপনি বলেছেন ডায়াবেটিসের পিছনে আমাদের দেশের যে গল্পটি বা চিত্রটি। ডাক্তার মোহাম্মদ আতিক, আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে ডায়াবেটিস তো হচ্ছে, নারীদের হচ্ছে, পুরুষদের হচ্ছে, কিন্তু ইদানিং আমরা দেখছি শিশুদের ক্ষেত্রেও ডায়াবেটিস হচ্ছে। এই ব্যাপারটি কি অস্বাভাবিক কিনা? শিশুদের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে আসলে যেটা আগে বলা হতো যে 40-এর নিচে যেগুলো হয়, এগুলো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস বা টাইপ 1 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা। কিন্তু এখন আমরা প্রায় লক্ষ্য করেছি যে টাইপ 2 ডায়াবেটিস, যেটা ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে হয়, এটা শিশুদের মধ্যে, এবং মানে এরকম কেস রিপোর্ট আছে 3 বছরের বাচ্চারও টাইপ 2 ডায়াবেটিস হয়েছে। তবে এটা খুব একটা কমন না, তবে কমনলি এখন আমরা দেখেছি যে টিনএজারদের মধ্যে প্রচুর ডায়াবেটিস নিয়ে আমাদের কাছে আসতেছে। এটার তো আসলে অনেকগুলো কারণ আছে, যেটা আমাদের চেঞ্জিং লাইফস্টাইল, এটা একটা আমি মনে করি যে একটা ইম্পর্টেন্ট কারণ আমাদের এখন ছেলেমেয়েরা সবাই ফাস্ট ফুডে অভ্যস্ত, জাঙ্ক ফুডে অভ্যস্ত, এবং তাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন। দেখা যাচ্ছে যে আমরাই যখন ছোট ছিলাম, তখন আমরা খেলাধুলা করতাম মাঠে গিয়ে বাইরে। এখনকার ছেলেমেয়েরা খেলাধুলা মানেই তাদের ভার্চুয়াল গেমই খেলে। তো তাদের যে এই চেঞ্জিং লাইফস্টাইল এবং পাশাপাশি এই যে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, এগুলোর কারণেই দেখা যাচ্ছে যে এখন শিশুদের মধ্যে এই টাইপ 2 ডায়াবেটিসের প্রচুর প্রবণতা আছে।
তার পাশাপাশি টাইপ 1 ডায়াবেটিসও আমরা অনেক পাচ্ছি। আগে হয়তো অনেক ডায়াগনোসিস হতো না, আমরা অনেক সময় জানতেই পারতাম না কারো ডায়াবেটিস আছে, কারণ অনেক সময় ছোটবেলায় চেকই করা হতো না। এখন স্ক্রিনিংও বেড়েছে এবং ডায়াবেটিসের যেহেতু প্রিভ্যালেন্সও অনেক বেশি বেড়ে যাচ্ছে, তাই মানে বাচ্চাদের মধ্যে অনেকেই এখন ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। জি, ধন্যবাদ। ডাক্তার ইয়াসমিন, আপনার কাছে আবার আসলাম, জানতে চাচ্ছি এই যে ডায়াবেটিস আমাদের দেশে হচ্ছে, শিশুদের হচ্ছে, বয়স্কদের হচ্ছে, নারীদের হচ্ছে, পুরুষদের হচ্ছে, সবার ক্ষেত্রে এটি মোটামুটি বলবো যে একটু কমন। তো প্রায় সবাই একটি কথা বলে যে, এবং ডাক্তার আতিক একটু আগে বললেন, বোঝা যায় না। তাহলে কিভাবে বলা যাবে যে এই মানুষের ডায়াবেটিস থাকতে পারে বা ডায়াবেটিস হতে পারে? কোনো উপসর্গ কি আছে? ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটা, যে উপসর্গ আছে কিনা, যেটা ডক্টর আতিক অলরেডি বলে ফেলেছেন যে অনেক সময় বেশিরভাগ পেশেন্টই অ্যাসিমটোমেটিক, অর্থাৎ উপসর্গ নেই। তাহলে কি করণীয়? আমাকে কিছু গ্রস সিমটমস আছে, যখন অনেক বেশি ডায়াবেটিস হয়ে যায় তখন আমাদের বডিতে কিছু চেঞ্জ আসে, সেটা যতক্ষণ অনেক সুগার না বাড়ে আসলে চোখে দেখা যায় না। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমরা টিপিক্যাল কিছু সিমটম বলি, অর্থাৎ ওয়েট কমে যাওয়া, প্রচুর প্রস্রাব হওয়া, ক্ষুধা বেশি লাগা, আমি খাচ্ছি কিন্তু আমার ওয়েট কমে যাচ্ছে, এদিকে আমার প্রচুর প্রস্রাব হচ্ছে, কিংবা প্রচণ্ড টায়ার্ড লাগছে, এক্সট্রিম অনেক সময় অনেকের খুবই উইক লাগে, বুঝতে পারে না। অনেকের আছে যে খুব মাথাটা ঝিমঝিম করে, মাথা ব্যথা হচ্ছে, কারো মাথা ঘুরাচ্ছে, এই ধরনের কিছু সিমটম নিয়ে আসে। পাশাপাশি দেখা যায় অনেকে মনে করে যে আমি একটু ডাক্তারের কাছে অন্য একটা কারণে গিয়েছি, ইনসিডেন্টালি দেখা গেল, অথবা একটা সার্জারি হয়েছে, ঘাটা শুকাচ্ছে না, এভাবেই তারা বুঝতে পারে যে প্রথমে। অনেকের ফিমেলদের ক্ষেত্রে যেটা হয়, অনেকে ইনফার্টিলিটি নিয়ে ভুগছে বা অ্যাবর্শন হচ্ছে বারবার, তো তখন সুগার চেক করে দেখা যায় যে একটু ডায়াবেটিস হয়ে আছে। অন্যদিকে কেউ কেউ দেখা গেল যে আমি বুঝতে পারছি না যে আমার কনসিভ হচ্ছে, কিন্তু আমি আসলে কি অবস্থায় আছে, আমার কেন অ্যাবর্শনটা হয়ে যাচ্ছে, তখন আমাদের পেরিফেরিতে কিন্তু ওইভাবে আসলে দেখে না অনেক সময়। তো আমাদের কাছে হঠাৎ দেখা যায় যে ডায়াবেটিস নিয়ে আসলো, তাহলে কিন্তু অনেকভাবে, ইভেন পিরিয়ডের ইরেগুলারিটি, অনেকে পিরিয়ডের ইরেগুলারিটি নিয়ে এসে দেখা যায় যে তার মধ্যে ডায়াবেটিস, কারো কারো ওয়েটটা হঠাৎ করে একটু গেইন হয়েছে, সেটাও কিন্তু আমাদের সুগার চেক করে দেখতে হয় যে আসলে কিন্তু তার ডায়াবেটিস আছে কিনা। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট বললাম, কিন্তু কাদেরকে আসলে বুঝতে হবে যে আমার করা উচিত টেস্ট, এর মধ্যে একটা ফ্যাক্টর আছে, যেমন যার ফ্যামিলি হিস্ট্রি আছে, যে আমার ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, অন্যদিকে আমার বয়স যদি 45 হয়ে যায় তাহলে স্ক্রিনিং করা উচিত। আমি যদি ওভারওয়েট থাকি তাহলে আমাকে অবশ্যই দেখা উচিত, ওভারওয়েট বা ওবেসিটি যেটাই বলেন। অনেকে মনে করে যে আমি তো একবার দেখেছি, নো, আপনার যদি এই ধরনের রিস্ক ফ্যাক্টর থাকে আপনাকে ইয়ারলি চেক করলে ভালো। যার গর্ভকালীন ডায়াবেটিসের একটা হিস্ট্রি আছে, কিংবা যার পলিসিস্টিক ওভারি সিনড্রোম হয়েছিল, এরকম যদি হয়ে থাকে, কোনো মা যদি তার বাচ্চাটা দেখা যায় প্রায় 4 কেজির উপর একটা বেবি ডেলিভারি হয়েছিল কোনো এক সময়, তার কোনো হিস্ট্রি থাকে, কিংবা চাইল্ডহুড এই যে ওবেসিটির কথাটা আমরা বললাম, এই ধরনের বিষয় থাকলে অবশ্যই আমাদেরকে সুগার চেক করাটা উচিত, যে আমি ডায়াবেটিসে হয়ে গেলাম কিনা, এই জিনিসটা জানা উচিত। জি, ধন্যবাদ। ডাক্তার আতিক, আপনার কাছে আবার একটু জানতে চাচ্ছি, এই যে শিশুদের ক্ষেত্রে, যে তাদের ক্ষেত্রে স্থূলকায় যারা, তাদের চেক করতে হবে, কিন্তু অনেকেই তো দেখা যায় যে তাদের আসলে ওজন খুব একটা বেশি না, কিন্তু তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ডায়াবেটিস। তাহলে শিশুদের ক্ষেত্রে কখন স্ক্রিনিং করব বা ডায়াবেটিস চিন্তা করা উচিত? ধন্যবাদ। আসলে শিশুদের ক্ষেত্রে যেটা আমরা বললাম যে আপনার যদি কারো বিএমআই, আমরা যেটা হাইট এবং ওয়েট দিয়ে মানে ক্যালকুলেট করি, কারো যদি 23 উপরে থাকে তাদের মাপা উচিত। 23 তো আসলে এটা আমাদের সায়েন্টিফিক টার্ম। যদি তার দেখা যায় যে ওজন তার মানে হাইট এবং তার বয়সের তুলনায় বেশি থাকে, তাদের চেক করা উচিত। ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস যদি থাকে, বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে অ্যাকান্থোসিস নিগ্রিকেন্স বলি আমরা, ইনসুলিনের জন্য ঘাড়ে বা এক্সিলারি এরিয়াতে এইসব জায়গায় যদি কালো কালো ছোপ ছোপ দাগ থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আমরা আসলে ডায়াবেটিসটা চেক করতে বলি। এছাড়া যদি অন্যান্য যেসব সিমটম ডক্টর ইয়াসমিন বলেছেন, যদি তাদের মধ্যে কোনো এরকম সিমটম থাকে যে হঠাৎ করে ওজন বেশি বেড়ে যাচ্ছে বা হঠাৎ করে ওজন কমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে চেক করা উচিত। ফ্যামিলি হিস্ট্রি যাদের আছে, বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস যাদের আছে, তাদের ফ্যামিলিতে যাদের থাকে, তাদের ভবিষ্যতে হওয়ার, তাদের অফস্প্রিংয়ের মধ্যে হওয়ার চান্সেস থাকে। এছাড়া যেগুলো হলো হঠাৎ করে কোনো পেশেন্টের যদি টিপিক্যাল সিমটমও হয়, বাচ্চাদের ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিসও আমাদের মাথায় থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে মানে ওয়েট লস, মানে পোষা বারবার হওয়া, গলা শুকানো, ওজন বেশি কমে যাওয়া, এগুলো যদি হয় তখন আমাদের মাথায়, বা কেউ কেউ দেখা যায় যে অজ্ঞান হয়ে যায়
ডায়াবেটিক কিটোসিডোসিস নিয়েও আমাদের কাছে অনেক সময় আসে অনেক বাচ্চা। তো এইগুলো লক্ষণ থাকলে তাদের ক্ষেত্রে ডায়াবেটিস অবশ্যই চেক করা উচিত, এবং চেক করলেই দেখা যায় যে অনেকদের মধ্যেই কিন্তু ডায়াবেটিস ধরা পড়ে। আচ্ছা, ধন্যবাদ। আমরা ঝুঁকির কথা বলছিলাম, ডক্টর ইয়াসমিন আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যেমন বলেছেন পারিবারিক ঝুঁকি আছে, পারিবারিক ইতিহাসে একটি ব্যাপার আছে, বংশগত ব্যাপার আছে, আবার ওজনের সাথে একটা সম্পর্ক আছে। আবার অনেকেই আছে যে বলা হয় যে মানসিক যদি দুশ্চিন্তার মধ্যে থাকে তাহলে সেখান থেকে ওনাকে ডায়াবেটিসের লক্ষণ হিসেবে বিবেচনা করা উচিত। ব্যাপারটি কতটুকু সত্য? আসলে এটাকে লক্ষণ হিসেবে বলবো না, তবে যাদের অনেক বেশি স্ট্রেস থাকে লাইফে, মানসিক ঝুঁকি মানে আছে, আপনি হয়তো এই যে ওয়ার্কআউট করছে আমরা সারাদিনে, কখনোই স্থির না, আমাদের বডিতে কিন্তু শুধু ইনসুলিন নয় আরও কিছু হরমোনাল ইমব্যালেন্স হয়, যেমন কর্টিসল। তো আমি প্রচুর স্ট্রেসের মধ্যে দিন কাটাচ্ছি, আমার লাইফস্টাইলে ঠিক নেই, কখন খাচ্ছি কখন ঘুমোচ্ছি তার কোনো ঠিক নেই, এই সমস্ত ফ্যাক্টরে কিন্তু আপনাকে আসলে মেটাবলিজমে হ্যাম্পার্ড করে ডায়াবেটিসের দিকে নিয়ে যাবে। তার মানে ওইটার কারণে এই বিষয়টা হবে না, কারণ আমার লাইফস্টাইল কিন্তু এই জিনিসটার কারণে চেঞ্জ হয়ে যায়, সেই কারণে আসলে আমার ডায়াবেটিস হতে পারে। জি, ধন্যবাদ। তো ডায়াবেটিসের ক্ষেত্রে ধূমপানের কথা বলা হয়, অ্যালকোহলের প্রভাবের কথা বলা হয়, সেই ব্যাপারে যদি কিছু বলেন ডাক্তার আতিক। ডায়াবেটিক পেশেন্টদের আমরা বলি যে ধূমপান করিও না, একদমই না, মানে সবার জন্যই তো না, কিন্তু ডায়াবেটিস শুড নট স্মোক। আর অ্যালকোহলের ব্যাপারে হয় যে মডারেশন অফ অ্যালকোহল বলি আমরা, যারা মানে অনেক বেশি হেভি ড্রিঙ্কার তাদেরকে অবশ্যই কমায় নিয়ে আসা উচিত। আর স্মোকিংয়ের সাথে ডিরেক্টলি যদিও ওইভাবে রিলেশন নাই, তবে দেখা যাচ্ছে যে স্মোকারদের মধ্যে ডায়াবেটিস হওয়ার চান্সেস বেশি, এবং অ্যালকোহলিকসদের মধ্যেও প্যানকেটাইটিস হওয়ার চান্সেস বেশি থাকে, যার জন্য অ্যালকোহলিকদের মধ্যেও কিন্তু ডায়াবেটিস হতে পারে। তো এই দুইটা যেমন ডায়াবেটিসের জন্য ক্ষতিকারক, ডায়াবেটিস হতে পারে, এবং ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকারক, তাদের কমপ্লিকেশনস হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। জি, ধন্যবাদ। তো আমরা এই যে ডায়াবেটিস নিয়ে বারবার কথা বলছি এবং বলছি যেটি খুব ভয়ঙ্কর একটি রোগ, তো ভয়ঙ্কর রোগটি কেন সেই ব্যাপারে একটু জানতে চাই, যে কি কি জটিলতা সাধারণত দেখা যায় ডাক্তার ইয়াসমিন? ধন্যবাদ। আমি সবসময় আমার রোগীদেরকে বলি যে এটি একটি নীরব ঘাতক, আপনারা কিন্তু বুঝতে পারছেন না। তো সরাসরি যেটা হয় যে পেশেন্ট আসলে আমার কথাটা খুব ভালো লাগে না, যে কেন উনি বারবার সুগার কন্ট্রোলের কথা বলছেন, কিন্তু যখন উনি হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক নিয়ে ভর্তি হন তখন বুঝতে পারেন যে কি ভুলটা করেছিলাম। শুধু তাই নয়, যখনই সে একজন ডাক্তারের কাছে গেল, যে ধরেন গর্ভকালীন অবস্থায় গেল যে আমার তো বা বেবি থাকে না, আমার অ্যাবর্শন হয়ে যায়, তো ডাক্তার সাহেব বললেন যে অবশ্যই আপনাকে সুগার খুব টাইট কন্ট্রোল করতে হবে। তো তখন বিপদে পড়ে গেলেন, যে বুঝতে পারলেন যে এটার জন্য ডায়াবেটিস কন্ট্রোল করা জরুরি। অন্যদিকে যখন উনি একটা অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে গেলেন, খুবই ব্যথা, জয়েন্টে ব্যথা, খুবই প্রবলেম, ডাক্তার সাহেব বলেন আপনাকে কিন্তু একটু ডায়াবেটিসটা স্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে, তখন উনি বুঝতে পারেন যে এই কারণে হয়েছে। আবার যখন উনি নিউরোলজিস্টের কাছে যাচ্ছেন তখন দেখা গেল যে উনি বললেন যে আপনার যে হাত পা জ্বালা পড়া, ঝিনঝিন করে, এই যে প্রবলেমগুলো এগুলো নিউরোপ্যাথি হয়েছে, আপনাকে ডায়াবেটিস ভালো কন্ট্রোল করতে হবে। যখন আপনার কিডনির পয়েন্টটা বেড়ে গেছে, উনি নেফ্রোলজিস্টের দ্বারা দ্বারা ঘুরছেন, উনি বললেন যে ডায়াবেটিসটা স্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে। তো সেই ক্ষেত্রে উনি আবার বুঝতে পারলেন যে ডায়াবেটিসটা না কন্ট্রোল করলে আমার কিডনির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অন্যদিকে এগুলো ছাড়াও যখন আরও কিছু পেটের গ্যাস্ট্রিক মানে জিআই কিছু প্রবলেম থাকে, সেগুলো নিয়ে যায়, কনস্টিপেশন, বিভিন্ন ফ্ল্যাটুলেন্স, বিভিন্ন কমপ্লেন, এগুলো নিয়েও যখন যায় বিভিন্ন ডাক্তারের কাছে, সবাই একই কথাই বলে। তখন বুঝতে পারে রোগী রেট্রোগেট যে না, আমার ডায়াবেটিসটা কন্ট্রোল করা জরুরি ছিল। চোখের ডাক্তারের কাছে গিয়েছে, চোখের ছানি অপারেশন করবে, ভিতরে রেটিনাতে ব্লিডিং হয়েছে, আপনার তো ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। অর্থাৎ আমি যতগুলো কমপ্লিকেশন, যতগুলো স্পেশালিস্টের কথা বললাম, উনি সবার দ্বারাই ঘুরছেন, কিন্তু এন্ডোক্রাইনোলজিস্টের সাথে যে দেখা করে ডায়াবেটিসটা খুব ভালো কন্ট্রোল করতে হবে এটা বুঝেননি, কারণ ডায়াবেটিস কিন্তু আপনাকে সব স্পেশালিস্টের কাছে নিয়ে যেতে পারে। অর্থাৎ মাথা, চোখ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, পা পর্যন্ত আপনার এমন কোনো জায়গায় নেই যেখানে ডায়াবেটিস কমপ্লিকেশন করবে না। অর্থাৎ এভরিহোয়ার আপনি কিন্তু ঝামেলায় পড়বেন। তো আলটিমেট কথা একটাই, ঝামেলা কিন্তু আমাদের সবারই হবে, কম আর বেশি, ডায়াবেটিক পেশেন্টদের, বাট আপনার উপর ডিপেন্ড করবে কত ভালো সুগার কন্ট্রোল করছেন। যত ভালো সুগার কন্ট্রোল করবেন তত বেশি স্পেশালিস্টের চেহারা কম দেখতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে রেগুলার সুগার কন্ট্রোলটা জরুরি। এই জন্যই বুঝতে হবে যে আমাকে বিপদ থেকে বাঁচতে হলে কন্ট্রোলে থাকতে হবে। জি, অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন ডাক্তার মোহাম্মদ আতিক। এই যে ডায়াবেটিস কন্ট্রোল করা বা সুগার নিয়ন্ত্রণ করা, এই ব্যাপারটির ক্ষেত্রে একটা সাধারণ ধারণা আছে যে আমি ভাতটা কম খাবো, চিনি খাবো না, তারপরেও কেন আমার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না। তো এই কন্ট্রোলের জন্য আসলে কি কি করতে হবে, এখানে কি খাদ্যাভ্যাসের কোনো ভূমিকা আছে কিনা, বা কতটুকু কি করা উচিত?
খাদ্যাভ্যাস তো ডেফিনেটলি ভূমিকা আছে। আমরা আমাদের যে ডেইলি রুটিন, আমরা যে খাওয়া দাওয়া করি, আমাদের মেইন টার্গেট হলো আমাদের ক্যালোরি। তো যখন ক্যালোরি ব্যালেন্স থাকবে না, তখনই কিন্তু আমরা যে পরিমাণ খাবো তার যদি আমরা বার্ন না করি, তাহলে ওটা গ্লুকোজ হিসাবে জমবে, এটাই স্বাভাবিক। তো খাদ্যাভ্যাসের ব্যাপারে আমরা যেটা মানে আমাদের যেটা ট্র্যাডিশনাল বাঙালি ফুড, আমরা এখানে হয়তো কার্বোহাইড্রেট বেশি খাই, যেটা আমরা বলি যে ভাত হয়তো আমরা অ্যারাউন্ড 70% খাই। এবং যেটা হয় যে আগে তারপরও লাল চালের ভাত খাওয়া হতো, এখন ভাতগুলো আরও রিফাইন্ড, আমরা যে রুটি খাই ওটাও রিফাইন্ড, সবগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু অনেক বেশি। তো সেই তুলনায় যদি আমরা কার্বোহাইড্রেটকে কিছুটা কার্টেল করি, আর আমরা বলি যে অ্যারাউন্ড 25 থেকে 50%-এর মধ্যে যদি কার্বোহাইড্রেট থাকে আমাদের খাবারের মধ্যে, এইগুলো বেশিরভাগ যদি ফাইব্রাস ফুড হয়, বিশেষ করে যেগুলোতে মানে লাল চালের ভাত অথবা লাল আটার রুটি, এগুলোতে ফাইবার কন্টেনিং আছে, বা অনেকে ওটস টোস্ট খায়, এইটা যদি কার্বোহাইড্রেট পরিমাণ যদি আমরা এইগুলোতে শিফট করি, তাহলে দেখা যাবে যে এই ডাইরেক্ট কার্বোহাইড্রেট কম থাকার কারণে হয়তো বা ব্লাড গ্লুকোজ কন্ট্রোল থাকবে। পাশাপাশি আমরা যেগুলো অন্যান্য খাদ্যের উপাদান, আমরা যেটা বলি যে ব্যালেন্স ডায়েটে যেই জিনিসগুলো থাকে, প্রচুর পরিমাণে আপনার ভিটামিন মিনারেলযুক্ত শাকসবজি এবং প্রোটিন, বিশেষ করে হেলদি প্রোটিনগুলো, প্রথম দিকে আমরা উদ্ভিজ প্রোটিনের কথাই বেশি গুরুত্ব দেই। তাছাড়া ফ্যাট, যদি হেলদি ফ্যাট হয়, বিশেষ করে যেগুলো উদ্ভিজ থেকে আসে, এগুলো মানে টোটাল যেগুলো আমাদের মানে আমিষ যেগুলো মানে ফ্যাট যেগুলো থেকে আসে, মানে মানুষের বিভিন্ন প্রাণী থেকে যেগুলো আসে, এগুলো একটু অ্যাভয়েড করা উচিত। অ্যাজ এ হোল চিনি বা গুড় এই ধরনের যেগুলো একদম খুব বেশি ব্লাড গ্লুকোজকে মানে সার্চ করায়, এগুলোকে আমরা আসলে পুরোপুরি অ্যাভয়েড করতেই বলি, বিকজ এটা খেলে আমাদের স্টমাক স্যাটিসফাই হয় না, বাট আমাদের ব্লাড গ্লুকোজটা অনেক বেশি বেড়ে যায়। আমরা নিয়ে আরো কথা বলবো, এখন একটি বিরতির সময় হয়েছে। দর্শক, প্ল্যানেটারি হেলথ একাডেমি সুস্থ থাকুন প্রতিদিন থেকে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুস্থ থাকুন প্রতিদিন পাওয়ার্ড বাই রিনাটায়। আজকে আমরা কথা বলছি ডায়াবেটিস, উপসর্গ ও প্রতিরোধ। তো বিরতির আগে আমরা কথা বলছিলাম ডায়াবেটিসের পিছনে যে খাদ্যাভ্যাস, সেই ব্যাপার নিয়ে। ডাক্তার ইয়াসমিন, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা সুগার বা চিনির কথা বলি যে এটিকে পরিহার করতে হবে, তো অনেকেই আছে যারা মিষ্টি পছন্দ করে এবং বলে যে তাহলে জিরো বা ক্যালোরিবিহীন চিনি এটি দিয়ে চেষ্টা করি। ব্যাপারটি কি আসলে স্বাস্থ্যকর, বা জিরো ক্যালের যে ভূমিকা সেটি কি কতটুকু কার্যকর? ধন্যবাদ। আমাদের সত্যি দৈনন্দিন জীবনে মানুষের মিষ্টি খাওয়ার ইচ্ছা অনেক বেশি, আমি দেখি, এবং বলেও বেশি আসলে পেশেন্টরা। কিন্তু আমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমি কি খাচ্ছি, কি নিচ্ছি, কতদিন চাই আসলে এই জিনিসটাকে হেলদিভাবে নিতে। প্রথমত চিনি নিয়ে যেহেতু কথা বলেছি যে আমরা খেলে সুগার স্পাইক করতে পারে, তাই ওটাকে অ্যাভয়েড করছি। এখন প্রশ্ন হচ্ছে কি, আমাকে এটার সাবস্টিটিউট খুঁজছি, আমি খুঁজতে গিয়ে যেটা খাচ্ছি এটা একটা আর্টিফিশিয়াল সুইটনার, বা আমরা এটাকে এক ধরনের কেমিক্যাল। কিন্তু আচ্ছা, এই কেমিক্যালটা আপনি যখনই খাচ্ছেন, এটাতে আপনার সবচেয়ে বড় যে বিষয়টা হয়, গাট মাইক্রোবায়োটা বলি আমরা। অনেকে ডায়েট করতে গিয়েও মনে করে যে আমি সুগারটা অ্যাভয়েড করব, তাহলে আর্টিফিশিয়াল সুইটনার নিব, যে সমস্ত জায়গায় নেওয়া যায়। তো যেটা হয়, তারা নিচ্ছে গাটের যে মাইক্রোবায়োটা, যেগুলো আমাদের হেলদি মাইক্রোবায়োটা থাকে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এবং এটা নষ্ট হওয়ার কারণে কিন্তু আপনার আবার উপরন্তু ডায়াবেটিস হওয়ার একটা রিস্ক থাকতে পারে। আচ্ছা, অন্যদিকে আপনি যদি লম্বা সময় এটা ইউজ করেন, তাহলে কার্সিনোজেনিকও হতে পারে। তাহলে এখন আপনার বয়স 30, আপনি এখন থেকে ভাবলেন আমি সুগার অ্যাভয়েড করব, আর সে করতে গিয়ে আপনি প্রতিদিনের চায়ে বা অন্য কিছুতে আপনি আর্টিফিশিয়াল সুইটনার দিচ্ছেন, কিন্তু আপনি কিন্তু বাঁচতে পারছেন না। 20 বছর গিয়ে যে একটা ক্যান্সার হবে না, সেটা আপনি কি করে জানেন? আচ্ছা। সো আলটিমেটলি আমি বলবো যে ইট ইজ নট হেলদি। সো সেই ক্ষেত্রে অ্যাভয়েড করাটাই ভালো। বাট আমরা অনেক সময় যেটা করে থাকি যে ন্যাচারাল সুগার, যেটা পাতার মধ্যে, যেটা বলি স্টেভিয়া, যদি কেউ এটাকে আনতে পারেন বা স্টেভিয়া অ্যাভেলেবেল করতে পারেন, তাহলে কিন্তু তারা এটা হিসেবে খেতে পারে, এটাতে কোনো প্রবলেম নাই, চিনির সাবস্টিটিউট হিসেবে। বাট আমি আর্টিফিশিয়াল সুইটনারের অ্যাগেনস্টেই বলবো। তবে কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে, ধরেন আমার এইজ 60 হয়ে গেছে বা 65-70, এই পেশেন্টটা চাচ্ছে যে একটু সুগার খাবে, মাঝে মাঝে সে আর্টিফিশিয়াল সুইটনার ইউজ করবে, তার ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা বাধা দিই না, যে ঠিক আছে ফাইন। কিন্তু আমি অন্যদের জন্যও বলবো, আপনি যদি একবার নিজেকে বিবেচনা করেন যে আমি যদি লং টাইম খাই তাহলে কি কি অসুবিধা হতে পারে, তার চেয়ে কি ভালো না আমি অভ্যাস করি? কারণ আমরা যে অভ্যাসটাই করব সেটাই কিন্তু আমাদের পক্ষে মেনে চলা খুব সহজ। তো আপনি যদি প্রথম দিকে খুব বিরক্ত লাগে আসলে চিনি ছাড়া কোনো কিছু ভাবতে বা খেতে,
কিন্তু আপনি একবার অভ্যাস করে দেখুন, দেখবেন যে খুব ইজি হবে আসলে এই জিনিসটা। সাথে একটু জানতে চাই, আমরা ইদানিং কিটো ডায়েটের কথা শুনি এবং অনেক ধরনের ডায়েটের কথাই শুনি, সেই ব্যাপারটি কতটুকু স্বাস্থ্যকর ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে? ধন্যবাদ। আমি সবার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে একই চিকিৎসা সবার জন্য নয়। আমরা এন্ডোক্রাইনোলজিস্ট, আমরা জাজ করি কোন পেশেন্টকে কোন ট্রিটমেন্ট দিতে হবে। ঠিক তেমনি ডায়েট কিন্তু একই ডায়েট আমি ছেড়ে দিলাম মিডিয়াতে, আমি বলে দিলাম এই একই ডায়েট সবার জন্য নয়। অনেকেই বোঝেন না, মিডিয়া দেখে দেখে নিজেরা ডায়েট করেন। ঠিক তেমনি ডায়াবেটিক রোগীরও কিন্তু বিভিন্ন টাইপস আছে। কারো নিউ অনসেট ডায়াবেটিস, কারো অনেক দিন হয়ে গেছে ডায়াবেটিস, কারো কিডনি প্রবলেম ডায়াবেটিস। তাই ডায়েট কিন্তু সবার জন্য একই প্যাটার্ন হবে না, ইট শুড বি ইন্ডিভিজুয়ালাইজড। আপনি যদি মনে করেন একই স্টাইলে আমি কিটো ডায়েট আমিও করব, ইয়াং ডায়াবেটিস, আমার কিডনির পয়েন্ট বেড়ে গিয়েছে 2 হয়ে গেছে 2.5 হয়ে আছে, আমিও করব কিটো ডায়েট, সবার জন্য না। প্রথমত কিটো ডায়েট ইজ নট হেলদি টোটালি লং টার্মের জন্য। হ্যাঁ, আপনি শর্ট টার্ম কারো দরকার হচ্ছে, ইয়াং আছেন, ফাইন করতে পারেন। কিন্তু এটাকে যদি আপনি মনে করেন যে এটা খুব ভালো, এটা নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক বড় একটা বিষয়, কারণ কিটো ডায়েট করাটাও কঠিন এবং যারা করতে যায় একজন নিউট্রিশনিস্টের সাথে থেকে সুপারভাইজড ওয়েতে করতে হবে। আপনি ইচ্ছে মতো করতে পারবেন না, কারণ এখানে ম্যাক্রো অ্যান্ড মাইক্রো নিউট্রিয়েন্টসের একটা ব্যালেন্স করতে হয়, না হলে কিন্তু আপনাকে অনেক সাইড ইফেক্ট। এই যে বললাম কিডনির পয়েন্ট বেশি, আপনি বুঝলেন না, আপনি ওই ডায়েটটা চলে গেলেন, তাহলে কিন্তু আরও ক্ষতির কারণ হবে। সো সেই ক্ষেত্রেও একই কথাই বলবো, ডায়াবেটিস রোগীরা যদি মনে করেন যে আমি একই ডায়েট দিয়ে একই স্টাইলে বিভিন্নভাবে চলবো, তাহলে হবে না, আপনাকে পরামর্শ নিতে হবে। জি, ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আতিক। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আগে একটু জানতে চাই, এই যে ডায়াবেটিক রোগী, তাদের তো নিয়মিত কিছু পরীক্ষা করতে হবে এবং ফলো আপ করতে হবে, এটি কতদিন পর পর করা উচিত? এটা ডিপেন্ডস, কার ডায়াবেটিস কীরকম, তার কতদিন আগে ধরা পড়েছে, কতদিন ধরে সে ডায়াবেটিক, তার ব্লাড গ্লুকোজ কেমন থাকে, তার অন্যান্য যেমন লিপিড প্রোফাইল বা ক্রিয়েটিনিনের মানে পরিমাণ কতটুকু, তার উপর ডিপেন্ড করে। সাধারণত আমরা যেটা বলি যে একটা পেশেন্ট যার ডায়াবেটিস আছে, সে বাসায় সেলফ মনিটরিং অফ ব্লাড গ্লুকোজ, যেটা আমরা গ্লুকোমিটার দিয়ে চেক করি, এই ধরনেরটা প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট, মানে যারা মানে 1-2টা ওষুধ খায় তারা সপ্তাহে 1 দিন চেক করলে হয়। কিন্তু যারা ইনসুলিন নেয়, যেমন ধরেন মাল্টিপল ডোজ ইনসুলিন নেয়, তাদের অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন ফুল প্যারামিটার, সকালে খালি পেটে নাস্তার 2 ঘন্টা পরে, লাঞ্চের 2 ঘন্টা পরে, ডিনারের 2 ঘন্টা পরে করে একটা চার্ট করে রাখা উচিত। এবং এর মাঝে যদি দেখা যায় যে ওলট পালট হচ্ছে, তাহলে হয়তো আবার ল্যাবে যেয়েও চেক করতে হবে। আর নর্মালি যারা ডাক্তারদের কাছে আসে, অ্যাটলিস্ট এভরি 3 মান্থলি সবারই, মানে অ্যাটলিস্ট যারা ডায়াবেটোলজিস্ট আছে বা এন্ডোক্রাইনোলজিস্ট আছে তাদের কাছে যাওয়া উচিত। এবং 3 মাস পর পরই ব্লাড গ্লুকোজ, খালি পেট, ভরা পেট, হিমোগ্লোবিন A1C যেটা 3 মাসের গড় বোঝা যায়, সাথে যদি কারো ক্রিয়েটিনিন যদি বেশি থাকে আগের টেস্টগুলোতে, তার ক্রিয়েটিনিন, কোলেস্ট্রল, আর তারপরে অন্যান্য যেমন লিভার, বা এটার সাথে আমাদের ফ্যাটি লিভার থাকে অনেকের, এইগুলো সব চেক করা উচিত। এটা ডিপেন্ডস যে কার আগের টেস্টে কীরকম ছিল বা তার ধরা পড়ার সময় কেমন ছিল, এটার উপর ডিপেন্ড করে। আমরা ইউজুয়ালি বলি যে আপনি 2 মাস পরে আসেন, কারো 3 মাস, কারো 6 মাস। তবে কোন টেস্টটা করবে তার মানে কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা ইউজুয়ালি টেস্টগুলো ঠিক করি। ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায়ের আগে ডাক্তার ইয়াসমিন, আপনার কাছ থেকে আমাদের দর্শকের উদ্দেশ্যে পরামর্শ শুনে নিতে চাই। ধন্যবাদ। সবার আগে ধন্যবাদ দিয়ে নিই ডক্টর সাদিয়া এবং চ্যানেল 24-কে আমাকে আমন্ত্রণ জানার জন্য। সবসময় আমি পেশেন্ট অ্যাওয়ারনেসের জন্য কথা বলি এবং এখনও একই কথাই বলবো, সেটা হচ্ছে যে সবার আগে রোগকে জানতে হবে, জানলেই আপনি আসলে সমাধানটি খুঁজে পাবেন। আর যখনই আপনি জানবেন তখন তার প্রতিকার খুঁজবেন। এবং সেই জন্য বলবো, যেহেতু ডায়াবেটিস একটি মহামারী আকারে ধারণ করেছে এবং এমন কোনো বাসা নেই যার বাসায় একটি ডায়াবেটিসের রোগী নেই, এবং পাশাপাশি আপনাকে তাহলে বুঝতে হবে আমি ওই পর্যায়ে যেতে পারি, তাই আমাকে রেগুলার স্ক্রিনিং করতে হবে, ডিস্কে যেহেতু আছি আমি, এবং আমাকে সেই স্ক্রিনিং অনুযায়ী কীভাবে প্রিভেনশন করা যায় সেই ব্যাপারে চেষ্টা চালাতে হবে। আর যারা ডায়াবেটিস রোগী হয়ে গেছেন তারা যেন কমপ্লিকেশনস না হয় সেই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।